নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক কিছু তাৎপর্যপূর্ণ রাজনৈতিক এবং আইনগত বিষয় নিয়ে কথা বলে নেব। স্বনামধন্য এবং এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী, যিনি একের পর এক মামলা করে কিন্তু রাজ্য সরকারকে কার্যত নাস্তানাবুদ করে ছাড়ছেন এবং ল পয়েন্টে ক্ষুরোধার ফিরদৌস শামীমের সঙ্গে। শামীম দা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, দর্শকদেরকে প্রথমেই একটুখানি জানিয়ে রাখি। আমার ধারণা এই এপিসোডটি আপনারা যতক্ষণ দেখবেন আপনারা একদম স্ক্রিন ছেড়ে চোখ সরাতে পারবেন না। আমরা প্রথমেই কথা বলবো মীনাক্ষী মুখার্জি এবং কুণাল ঘোষকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে এবং শামীমদার জেলায় মুর্শিদাবাদে ডোমকলে উল্টো পুরাণ, একদম উল্টো পুরাণ দেখা গেল। তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন কয়েক হাজার মানুষ এবং তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিআইএম এবং এছাড়াও ডিএর একদম সাম্প্রতিকতম ছবিটা কি অসংখ্য মানুষ ফিরদৌস শামীমের মুখ থেকে জানতে চেয়েছেন এবং আমার দর্শকদের মধ্যে অনেকেই যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারাও প্রত্যেকে জানতে চেয়েছেন। ফিরদৌস শামীম কিন্তু ইতিমধ্যেই মামলা করেছেন রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে। আমরা সেই নিয়ে কথা বলবো। আমরা ৩২,০০০ নিয়োগ দুর্নীতি, এসএসসির নিয়োগ দুর্নীতি ইত্যাদি বিষয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন শামীম আপনাকে করব, আপনার জেলায় একদম সম্পূর্ণ উল্টো একটা ছবি দেখা গেল। আমরা জানতে পারছি ডোমকলে কয়েক হাজার মানুষ, ডোমকল পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে তারা তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন। তারা পরিষ্কার বলছেন, খোলাখুলি বলছেন যে তৃণমূলের দুর্নীতি তারা মানতে পারছেন না এবং তৃণমূলে পার্টি অফিস দখল করলেন স্থানীয়দের সহযোগিতায় সিপিএম নেতৃত্ব। কী বলবেন? দেখুন, আপনি উলট পুরাণ কেন বলছেন আমি সেটা বুঝতে পারছি না। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত ছিল এবং সেই স্বাভাবিক যেটা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে। দেখুন, আপনি পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন মানুষ কিন্তু আর তৃণমূলকে পছন্দ করে কেউ ভোট দিচ্ছেন না। দেখুন, একটি রাজনীতির তিনটে ধারা থাকে। আমার রাজনীতি সম্পর্কে যদি অবজারভেশন বলেন, প্রথমে একটি রাজনৈতিক দল সম্পর্কে মানুষের প্রাথমিক প্রলব্ধতা তৈরি হয় বা ধরুন ভালোবাসা তৈরি হয় বা হোয়াটসঅ্যাপ যেভাবে আপনি ইমপ্রেশন তৈরি হয়, যেভাবে আপনি ব্যাখ্যা করুন না কেন। তৃণমূল সম্পর্কে প্রাথমিক ইমপ্রেশন লোকজন এটাই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী, যে লড়াই করে উঠে এসছে একেবারে সমাজের প্রান্তসীমা থেকে, তাই প্রান্তসীমার মানুষদের কথা সে হয়তোবা মাথায় রাখবে এবং তার একটা ইমপ্রেশন সে তৈরি করেছিল, তিনি নিজেও তৈরি করেছিলেন। সঙ্গে সঙ্গে মিডিয়া থেকে শুরু করে সেই সময় কোট আনকোট ওই বুদ্ধিজীবী সমাজ যাই বলুন না কেন একটা তৈরি করা হয়েছিল। তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে মানুষজন দেখুন জানি যা যা বলেছিল ঠিক তার উল্টো উল্টো কাজ করছে। বলেছিল ডাবল চাকরি, এখন দেখছেন হওয়া চাকরি বাতিল হয়ে যাচ্ছে। বলছিল যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের এক ক্ষমতায় থাকার এক মুহূর্ত প্রয়োজন নেই। আজকে দিয়ে দিতে পারছেন না বা দিয়ে দিচ্ছেন না, দিয়ে প্রভিশনটাই উঠিয়ে দিয়েছে। চাইতে গেলে বলছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। ফলে মানুষজন এখন তৃণমূল সম্পর্কে মানুষ প্রথমে তারপরে ওই নিউট্রালাইজ হয়, মানে প্রথমে তারপরে যে তৃণমূল খারাপ ভালো কিছুই হচ্ছে না, এখন লোক বলতে শুরু করেছে তৃণমূল অত্যন্ত খারাপ। এবার মানুষজন অল্টারনেটিভ খুঁজতে শুরু করলেন। মানে আমি মনে করি এই মুহূর্তে মানুষজন অল্টারনেটিভ করছে, কিন্তু মানুষজন মানে এই মাঝে একটা তৃণমূল একটা বুদ্ধিদীপ্ততার সঙ্গে একটা মাঝে একটা ফোর্স নিয়ে এসছেন, সেটা হচ্ছে বিজেপি। আপনি আবার উল্টো দিক দিয়ে যদি দেখেন, আরএসএস বুদ্ধিদীপ্ততার সঙ্গে এই রাজ্যে বুঝেছেন যে সরাসরি বিজেপি এই রাজ্যে কখনোই মানুষজন, পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি বিজেপিকে গ্রহণ করবে না। তাহলে একটা ওই আপনি যদি বলেন যে একটা স্পেস তৈরি করতে হবে যেখানে ওই বিজেপি এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, সেটা হচ্ছে তৃণমূল। একটা ব্রিজ তৈরি করতে হবে। আমি ওই জন্য বলি আমার ব্যাখ্যায় যে আরএসএস তার দুটো প্রোডাক্ট, একটাকে ফ্যাক্টরি বানিয়েছে, একটাকে শোরুম বানিয়েছে। ফ্যাক্টরিটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, শোরুমটা হচ্ছে বিজেপি। দেখবেন ওই ফ্যাক্টরিতে শুভেন্দুবাবু তৃণমূল ফ্যাক্টরির প্রোডাক্ট, তারপরে শোরুমে এলেন বিজেপি অর্জুন সিং তৃণমূল ফ্যাক্টরির প্রোডাক্ট, শোরুমে এলেন বিজেপিতে। ফলে এই যে তারপরে মুকুল রায়, তো একই ব্যাখ্যা।
আবার কখনো কখনো আবার ফ্যাক্টরিতে ধরুন মানে শোরুমে দেখছে যে না এ প্রোডাক্টটা চলবে না, চলো আবার ফ্যাক্টরিতে ব্যাক করে দাও, রাজীব বন্দ্যোপাধ্যায়। বাবা আবার নতুন করে অ্যাসেম্বল হবে, আবার শোরুমে চলে আসবে। মানে এটা হচ্ছে ফ্যাক্টরি আর শোরুমের বিষয়। কিন্তু দৌলত এখন তুঙ্গে, এগুলো দৈরত নয়। দেখুন আচ্ছা আপনাকে একটা কথা বলি, আমি ধরুন আরএসএস কি নীতিতে বিশ্বাস করে, আরএসএস কি ধরুন একটা নোটবন্দি নিয়ে আন্দোলন হচ্ছে, আরএসএস কি এর বিরোধিতা করে? নোটবন্দি হলো কি হলো না এটা নিয়ে আরএসএস এর কিছু যায় আসে না। হিন্দুত্ব, আরএসএস এর এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব। আচ্ছা আরএসএস যে হিন্দুত্বকে চায় সেই হিন্দুত্বের প্রচারে বা প্রসারে তৃণমূল কি মানে বিজেপির থেকে কম করছে? আপনি ভাবুন, আমাকে এই মানে গত 2-3 দিন আগে একজন মুসলিম ভদ্রলোক তিনি এসছেন, অত্যন্ত সুশিক্ষিত, তার 2টি মেয়ে, একটি মেয়ে থাকে কানাডায়, অপর মেয়েটি থাকে অস্ট্রেলিয়ায়, এবং তিনি মানে একটা অদ্ভুত আমি দেখলাম কম্বিনেশন, বিদেশে পড়াশোনা করেছেন কিন্তু তিনি হিজাব মানে পরিহিতা, কিন্তু আবার তিনি ফ্যাশন ডিজাইনিং করেন, মানে এটা অন্যরকম কম্বিনেশন, আমাকে বেশ আকৃষ্ট তো কথা বলছিলাম। তো তিনি একটা ইন্টারেস্টিং কথা বললেন আমাকে। তিনি বললেন পশ্চিমবঙ্গের গরিব মুসলমানদের যাওয়ার জন্য একটা পর্যটন কেন্দ্র ছিল দীঘা। আজকে এই দীঘা যেতে পশ্চিমবঙ্গের গরিব মুসলমান অস্বস্তি ফিল করছে, দুবার ভাবছে, অস্বস্তি ফিল করছে। এই আজকে এখন হয়তো শুরু হয়নি, 2 দিন পর থেকে হয়তো সেটা শুরু হবে। দেখুন আমি বলছি না যে দীঘায় আর সমুদ্র সৈকতে মুসলিমরা যেতে পারবে না, দীঘা মূলত ছিল একটা পর্যটন কেন্দ্র, ঠিকই তাই, সেটাকে ধর্মীয় স্থান মানিয়ে, সৈকত শহর একটা ধর্মীয় স্থান মানে। দেখুন পুরীতে কজন মুসলিম যায় বলুন তো? ঠিকই, একটু হেজিটেট করেন। সিমিলারলি আপনি যদি উল্টোভাবে দেখেন তাহলে সেটা কি দেখবেন? উল্টোভাবে দেখলে আপনি দেখবেন যে ধরুন আজমির শরীফে কজন হিন্দু যান বলুন তো? কিন্তু তবুও মানে আমি বলছি আমি সেই জন্য বললাম কজন যান, অল্প। টলিউডের 2জন নায়ক, 6টা রাজনীতিবিদ, কিন্তু সাধারণ হিন্দুরা কি মানে আজমির শরীফে যান? ঠিকই। আমি বলছি দেখুন যেটা গরিব মুসলমানের যাওয়ার জায়গা ছিল, যে অল্প টাকায় দীঘাতে গিয়ে, এবং তাতে পর্যটনও পরিপুষ্ট হতো। এখন বলবেন এখন তো দীঘার হোটেলে অনেক ভিড় হচ্ছে, ঠিকই, কিন্তু একটা জায়গা যেটা মূলত আপনি বানান না, মন্দির বানানোর জন্য অনেক জায়গা আছে, ঠিকই, মানে দীঘাকে পুরী বানাতে হবে, ঠিকই, এটা আসলে দীঘাকে পুরী বানানো নয়, আসলে আরএসএস এর এজেন্ডাকে ফুলফিল করতে। আসলে দীঘাকে কেন পুরী বানাবো? পুরী তো পুরী, দীঘা তো দীঘাই, একদমই। মানে আরএসএস এর এজেন্ডা দেখুন, যেভাবে এখানে মানে পুজোর মার্কেটিং, ধর্মীয় অনুষ্ঠান মার্কেটিং, আমি বলছি না কালকে হয়তো বলবেন যে ওই মানে আমি এটা বলার পরে দেখবেন নিচে কমেন্ট, তাহলে কি ওই আপনারা পাকিস্তানে চলে যান থেকে বড় কথা ওই বই বিক্রির, হয়তো আমাকে হয়তো পাকিস্তানে চলে যান এটা বলার খুব একটা সাহস করে না, যাই হোক, কিন্তু মানে ওই যে আপনারা পুজোতে ওই স্টল দেন না, বই বিক্রির স্টল দেন না, নিশ্চিতভাবেই বই বিক্রির স্টল দেওয়া হয়। দেখুন যেখানে মানুষের সমাগম থাকবে সেখানে আপনার আদর্শ নীতি সেটা প্রসার করবে, এর মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু আমি বলছি একটা তো বেসিক ক্যারেক্টার থাকে, সেই বেসিক ক্যারেক্টার, বেসিক ফেব্রিক সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং আরএসএস মানে মনেই করেন তারা আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলেছিলেন? তারা মনে করে এই রাজ্যে বিজেপির থেকে মানে অনেক ভালো হিন্দুত্বের প্রসার করার জন্য তৃণমূল কংগ্রেস কাজ করবে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আর শাখার সংখ্যা বেড়েছে, একদমই তাই। তৃণমূলের আমলে বিজেপির যে পরিমাণ বৃদ্ধি ঘটেছে কোনো আমলে ঘটেনি, ঠিকই, এটা তো ফ্যাক্ট। দেখুন বামেদের আমলে বিজেপি ছিল বড়বাজারের পার্টি, তার বাইরে জুলু মুখার্জি জিততেন, তপন শিকদার জিততেন, কিছু পকেট জুলু মুখার্জি বিজেপি বলে জুলু মুখার্জি জিততেন না, বলে জিততেন, হ্যাঁ তিনি জুলু মুখার্জি তাই জিততেন। বা হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন, অসাধারণ ব্যক্তি, মানে সত্যব্রত মুখার্জির একটা আলাদা অ্যাকসেপ্টেন্স ছিল থ্রু আউট নদিয়া, কেন বলবো থ্রু আউট স্টেট, তার আলাদা অ্যাকসেপ্টেন্স, মানুষ হিসেবে খুব ভালো, লোকে তাকে মানুষ হিসেবে ভোট দিতেন। দমদমে তপন শিকদারের একটা পকেট ছিল, হ্যাঁ অবভিয়াসলি তপনবাবু অনেক দিনের রাজনীতিবিদ, একদম, হ্যাঁ অনেকে তাকে পছন্দ করতেন, অস্বীকার করে তো লাভ নেই। তৃণমূল থেকে ঘুরে আসেন, হ্যাঁ অবভিয়াসলি তিনি মানে
এবং তাকে পছন্দ করতে, মানে এই পকেটগুলো বাদ দিয়ে তৃণমূল মানে বিজেপিতে এরা যে বড় বাজারের পার্টি ছিল, সেই বড় বাজারের পার্টিকে এত বড় করার পিছনে মূল শক্তি হচ্ছে মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জি কনসাসলি এটা করছেন আরএসএসকে খুশি করার জন্য, এবং সেটা করেই উনি এই রাজ্যে আরএসএসের মাটি তৈরি করেছেন। এবং আরএসএস যা যা চান, গরিব মুসলমানের একটা জায়গা ছিল দীঘা, সেটাকে আপনি ধর্মীয় স্থান, আমি বলছি না যে মন্দির বা মসজিদ কোনো অন্যায় বিষয় না, মন্দির তৈরি করুন না। আমি একটা অন্য প্রশ্ন করবো এখানে শামীমদা, কেন অন্যায় বিষয় বলবেন না? মানে এটা মমতা ব্যানার্জি মন্দির মসজিদ অন্যায় বিষয় বলি মনে করি না, কিন্তু সরকারি অর্থে অবশ্যই অন্যায়। আমি সেই জন্য বললাম মন্দির মসজিদ আমি অন্যায় মনে করি না। মন্দির মসজিদ অবভিয়াসলি করবেন, ধর্মপ্রাণ হিন্দু তিনি মন্দির করবেন, ধর্মপ্রাণ মুসলিম তিনি মসজিদ তৈরি করবেন, তারা ধর্মীয় স্থানে যাবেন, কেউ নামাজ পড়বেন, কেউ পুজো দেবেন, এর মধ্যে কোনো প্রকার অন্যায় নেই, সেটা করুন, ভালো করে অবশ্যই করুন। কিন্তু আপনারা যদি সেটার মধ্যে থাকে, কিন্তু মানে সরকারি অর্থ ব্যয় করে, এই যে বলুন যে উনি এই বাঁদরকে বিস্কিট খাওয়াচ্ছেন, একদম হ্যাঁ, মানে আপনার বিস্কিট খাওয়ানোর ইচ্ছা হলে আপনি বাঁদরকে, আপনি আপনার বাড়ির সামনে 25টি বাঁদর নিয়ে আসুন, দিয়ে আপনি 25 প্যাকেট বিস্কিট নিয়ে বাঁদরকে খাওয়ান। কিন্তু এই বাঁদরামি করার জন্য তার মানে দীঘার সমুদ্র সৈকত যাওয়ার প্রয়োজন নেই, মানে একটা ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে। ফলে এই বাঁদরামিটা বন্ধ হবে। এবং আমার একটা অন্য প্রশ্ন আছে, যে বিপদের আশঙ্কা আমরা করছিলাম, যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, যেটার বাতাবরণ পশ্চিমবঙ্গে খুব একটা ছিল না। পুজোর সময় মহরম হলে বিসর্জনের দিন পিছিয়ে যাচ্ছে। তহা সিদ্দিকী স্বাভাবিকভাবেই দাবি করেছেন যে সেখানে যদি আপনিও ফুরফুরা শরীফে যান, রীতিমতো যোগাযোগ রয়েছে, যে সে এবার দীঘার মুসলিমরা চাইছেন যে সেখানে একটা মসজিদ তৈরি হোক। তাহলে কি সরকারের কাজ হয়ে যাবে সরকারি অর্থে মন্দির মসজিদ তৈরি করা? একদমই তাই। এবং শুধু তাই না, আপনাকে দেখুন, মানে এই যে মন্দির হয়েছে তাই মসজিদের দাবি উঠছে একদম সরকারি অর্থে। এটা না হলে তো হতো না। প্রথম কথা, সরকার কেন মন্দির মসজিদ তৈরি করবে? সরকারের কাজই নয় মন্দির মসজিদ তৈরি। সরকারের কাজ স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, বিশ্ববিদ্যালয় তৈরি করা, হাসপাতাল তৈরি করা, রাস্তা তৈরি করা, এবং আলো যেখানে আলো পৌঁছায়নি আলো পৌঁছিয়ে দেওয়া। পপুলিস্ট পলিটিক্স করা একটা জিনিস, কিন্তু তোষামদের রাজনীতি, সন্তুষ্ট করার রাজনীতি যদি একবার শুরু হয়ে যায়, এটা ধর একটা বাঘের পিঠে চড়ার মতো, চড়া যায়, নামাটা খুব কঠিন। কত সন্তুষ্ট করবো আমি? এবং শুধু তাই না, দেখুন, রাজনীতিকে যদি আপনি আজকে মনে করছেন মানুষের মনের কাছে পৌঁছে যাচ্ছে একটা মন্দির তৈরি করে, এখানে মানুষের সমাগম করবে তো, এবং সেটা সরকারি ব্যাকআপে, যদি এই ধর্মীয় নেতা এরা যদি রাজনীতিকে কন্ট্রোল করতে শুরু করে না, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু রাজনীতি। একেবারেই ধর্ম, এবং ধর্ম তো বটেই, অবশ্যই যারা ধর্ম, দেখুন, আমার কাছে ধর্ম হচ্ছে এমন একটি ব্যবস্থা, এবং যারা ধর্ম প্রচারক তারা প্রত্যেকেই মহাপুরুষ, নো ডাউট অ্যাবাউট। তার কারণ হচ্ছে মধ্যযুগীয় একটি ব্যবস্থাপনা, যেখানে আধুনিক রাষ্ট্রের কোনো কনসেপ্ট নেই, আইন নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে কিছু মানুষ তারা এমন একটি কনসেপ্ট দিচ্ছেন যাতে সমাজটা ক্রমে থাকে। ঠিক। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, এতে তো রাষ্ট্র এবং ধর্ম দুটো সম্পূর্ণ অন্য বিষয়। আজকের আধুনিক রাষ্ট্রের কনসেপ্টের সঙ্গে ধর্মের কনসেপ্ট যদি আপনি মিলিয়ে দিতে চান, তাহলে কনফ্লিক্ট হতে বাধ্য। এবং আমি অসংখ্য মানুষ দেখেছি শামীমদা, যারা ধর্মপ্রাণ মানুষ, যাদের সঙ্গে ধর্ম ব্যবসার বিন্দুমাত্র সম্পর্ক নেই, তারা অসম্ভব পরমত সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণু। সেটাই হওয়া উচিত তো। দেখুন, আমি যদি ধর্মকে মানে একটু সরলীকৃত করি, ধারণ করা, আপনি যদি ধারণ না করতে পারেন, দেখুন, আপনার যদি মনে হয় যে আমি একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষ, এবং সে তার জন্য একটা ধর্মই থাকবে, অন্য ধর্ম থাকবে না, ঠিক, তাহলে সেই ধর্ম আপনি সঠিকভাবে বুঝেছেন বলে আমার মনে হয়। একেবারেই তাই। দ্বিতীয় হচ্ছে, দেখুন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আমরা এই যে ধর্ম নিরপেক্ষতার কথা বলি, ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় ধর্মহীন রাষ্ট্র না। ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম নির্ণায়ক হবে না, একেবারেই। কিন্তু আমরা কি দেখছি, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম অনেক সময় নির্ণায়ক হয়ে যাচ্ছে। যেমন উদাহরণ দিই, ধরুন দুর্গা পুজোয় ক্লাবগুলোকে অনুদান দেবে, গিয়ে মানে আদালতে মামলা হলে তখন মিথ্যা বলছেন, এই কোভিডের মাস্ক দিয়েছি, এসব বলছেন। আপনিও জানেন সত্য কি, আমিও জানি সত্য কি। কিন্তু এই যে দিচ্ছেন, ধরুন আপনি একবার দিলেন, ধরুন কিছু টাকা দিলেন, পরের বার আপনাকে টাকা বাড়াতে হবে একদম। কারণ কি, এক্সপেকটেশন বাড়ছে একদম। আবার পরের বার মানে ক্লাবের সংখ্যা বাড়ছে, টাকার অঙ্ক বাড়ছে, চুক্তি। হ্যাঁ, মানে এইটা কি এক্সপেকটেশন বাড়ছে।
আপনি একসময় এক্সপেকটেশন ফুলফিল করতে পারবেন, সম্ভব না। ওটা ধরুন 4 বছর 5 বছর 6 বছর 7 বছর হয়ে যাওয়ার পরে না ওরা ওটা মনে করবে আমাদের স্বাভাবিক, এটা আমার হক, প্রাপ্যতা, হক, এ কথা আপনি বললেন। এই স্বাভাবিক প্রাপ্যতার জায়গায় যখন চলে যাবে তখন কিন্তু আপনার এই যে অনুদান বা দান যাইভাবেই দেখুন না কেন, সেটা কিন্তু আপনার জন্য নতুন কোনো নাম্বার অ্যাড করবে না। তখন মানুষ, হ্যাঁ, তখন আপনি ভাবছেন যে তখন আপনাকে ওই নতুন করে আর একটা পথ খুঁজতে হবে, তখন দীঘার মন্দির খুঁজতে হবে। ঠিক, এরা এক্স্যাক্টলি সেটাই করছে। এবার এই নতুন নতুন সেক্টর খুঁজতে গিয়ে এই যে ধরুন দুর্গাপুজোর অনুদান, এই জগন্নাথ মন্দির, আবার এদিক থেকে দাবি উঠছে যে মসজিদ বানাও, মানে এই যে মানসিকতার জায়গা থেকে দিনের পর দিন কলেজ পাস আউট হয়ে যাওয়ার পরে, ইউনিভার্সিটি পাস আউট হয়ে যাওয়ার পরেও সংসদে গিয়ে, ছাত্র সংসদে গিয়ে দাদাগিরি করা যায়। আমার একটা বিকল্প আয়ের পথ, আমাকে কাজ করতে হচ্ছে না, উপরন্তু কিছু এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু পাওয়ার আমি এনজয় করছি, কিছু আমি পাচ্ছি। দাদা, আমি একটা একদম অন্য প্রসঙ্গে আসবো। এই বিষয়টা নিয়ে খুব বিস্তারিত আপনি ব্যাখ্যা দিলেন। আমি জিজ্ঞেস করবো যে কুণাল ঘোষ মীনাক্ষী মুখার্জি যে দ্বন্দ্ব, আমি খুব ভালো করে আমার ইউটিউব চ্যানেলে আমি গোটা ভিডিওটা আপলোড করেছি এবং আমি অসংখ্যবার দেখেছি। মীনাক্ষী মুখার্জি কোথাও কুণাল ঘোষের নাম করেনি, উনি একটি শব্দ ব্যবহার করেছেন যা নিয়ে কারুর আপত্তি আছে, কারুর নেই। অনেক মানুষ সমর্থন করছেন, কেউ কেউ বলছেন না হলেও ভালো হতো, কিন্তু বললেন সারদার চোর এবং তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষ নিজেকে কেন এটা, মানে নিজের গায়ে মাখলেন কেন, পার্সনিফাই করে নিচ্ছেন কেন? দেখুন, আমি রাজনীতিতে না অপশব্দের চয়ন আমি পছন্দ করি না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ, যদিও সেটা কোনো প্রকার অপশব্দ ছিল না। মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটি সভায় মানে বলেছিলেন এসএসসি ছেলেমেয়েদের ডেকে যে আমার প্ল্যান ABCD এসব আছে। তারপরে তো দেখলেন যে তাকে বাধ্যতামূলকভাবে এসএসসি করলো। তখন আমি একটি মানে কথা বলেছিলাম মিডিয়াতে খুব স্বাভাবিকভাবে যে দিদি কেমন লাগলো নিজের ফেলা থুতু, মানে এটাই সঙ্গতা। দেখুন, আমি তো আমি দুজনের কথা বলবো। এটা হচ্ছে বিকাশবাবু, আমার সিনিয়র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বললেন যে দেখো এই কথাটা ঠিক মানে বলনি, তুমি এই কথাটা বলবে না, ঠিক আছে? উনি আমায় বললেন। আর আরেকজন আমি নাম করেই বলি, শান্তিদি, মানে আমি বিকাশবাবুর প্রথম জুনিয়র, হ্যাঁ, শান্তিদি, তিনি এই 2-4 দিন আগে, হ্যাঁ ভাই তুই কিন্তু এটা বলবি না, দেখ তুই তোর সম্বন্ধে না মানুষ একটা মানে অন্য পারসেপশন আছে। এবার আমি সেই জায়গা থেকে বলেছিলাম, ওই ছেলে মেয়েদের জায়গা থেকে যারা 2016 সালের মানে বঞ্চিত 31 লক্ষ ছেলে মেয়ে, তারাই এসে, এই শব্দ কিন্তু আমার নয়, এই শব্দবন্ধ তাদের, ঠিক আছে? এবার আমি খুব স্বাভাবিকভাবে মিডিয়ার সামনে বুঝিয়ে তো বলেছি, এই দায়ও আমার, ঠিক, কিন্তু এটা অপশব্দ নয়। কিন্তু তারপরেও দেখুন এই মানুষগুলো কিন্তু আমাকে বললেন, কেন বললেন? এটাই হচ্ছে সংসর্বতা। তারা বললেন যে দেখো রাজনীতিতে এই শব্দগুলো চয়নটা ঠিক নয়, ঠিক আছে? আবার সেই মানুষগুলোই দেখুন আমার সমস্ত কাজের যে তারা আমার ভালো চান বলেই কিন্তু এইগুলো দেখুন, আপনি শব্দবন্ধ কেমন ইউজ করবেন, কোন কোন শব্দ চয়ন করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত রুচি, আপনি ব্যক্তিগত পরিসরে আপনি যা যা ব্যবহার করেন সেটারই মানে রিফ্লেকশন হবে, সেটা স্বাভাবিক। আপনি যে শব্দবন্ধ নিয়ে আপনার মানে এত মানে চর্চা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই সংক্রান্ত যে কোনো শব্দ আমি জাস্ট নিজেকে বোঝার জন্য বা সমাজ সম্পর্কে বোঝার জন্য আমি জাস্ট কয়েকটি পড়ছিলাম এবং আমাকে আমার জুনিয়ররাও দেখালো। আমি এমন একটি কমেন্টও দেখিনি যে মীনাক্ষী মুখার্জিকে ক্রিটিসাইজ করছে। মানে আমি খুব সরি, মানে রাজনীতিতে ইভেন আমি যে শব্দবন্ধ ব্যবহার করেছি সেক্ষেত্রেও লোকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমি আমার চ্যানেলেও বলেছিলেন কেমন, ইনফ্যাক্ট সেই জন্যই বলছি যে এই যে ধরুন মানে রাজনীতিতে কিছু কিছু রাজনীতিবিদ নিজেদের এমন জায়গায় গিয়ে দাঁড় করাচ্ছেন না, মানুষজনের মানে শব্দ হিসেবেই সেগুলো বেরিয়ে আসে। দেখুন মীনাক্ষী মুখার্জি তো সমাজ বহির্ভূত কোনো নেত্রী নন বা সমাজ বহির্ভূত কোনো মানে জীব নন বা মানুষ নন, সমাজের যে রিফ্লেকশন সেটা তার মুখ দিয়ে আসবে, কারণ সে প্রতিদিন ধরুন
500 লোক, 100 লোক, 200 লোক, 10টা লোক যাই হোক মিট করছেন, তাদের মধ্য থেকে 3 জন 2 জন 4 জন এটা বলছেন। এবার আপনি এই বলা থেকে, আপনি বলার সঙ্গে ভিন্ন মত হতে পারেন, হবে না, সেটাই স্বাভাবিক, কিন্তু এই বলাটার জায়গায় নিয়ে যদি যান নিজেকে, দেখুন আপনি যদি 3 বছর আগে বলেন যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে 3.5 বছর জেল খাটালো, দিয়ে জেল খেটে এসে কিছুদিনের মধ্যে মানে যেখানেই মানে তৃণমূলের নেতা নেত্রীরা সভা করতে যাচ্ছেন, ওই মাসের কোণে আপনি একটা ক্যামেরা নিয়ে একটা কোনো একটা পোর্টাল চালান বলে নিয়ে দাঁড়িয়ে থেকে মানে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, আস্তে 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 ওই কোণের মাস থেকে আস্তে 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 পিছনের ওই প্রেস কর্নারে এসে তারপরে মঞ্চে উঠে গেলেন। প্র্যাকটিক্যালি তাই আপনিও জানেন সত্যটা, আমিও জানি সত্যটা, এবং যারা আপনাদের ফলো করুন এবং যারা আপনাদের বন্ধু বান্ধব আছেন সাংবাদিক মহলে, বেশিরভাগ সংবাদ জগতে অনেকেই বন্ধু বান্ধব আছেন, তারা তো এসে সে কথাগুলো বলেন। ফলে সে যদি রাজনীতিতে সেই জায়গায় নিজেকে দাঁড় করান, যদি রাজনীতিবিদরা নিজেদের সেই জায়গায় দাঁড় করান, মানুষ কি বলবে বলুন তো? আমি একদমই শব্দ চয়নের ক্ষেত্রে নিয়ন্ত্রিত থাকাকে পছন্দ করি। আমি মানে রাজনীতির ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, চর্চায় যুক্তিশীলতাকেই সব থেকে সর্বাগ্রে রাখি, কিন্তু এটা তো বাস্তবসম্মত। দেখুন আপনি নবারুণ ভট্টাচার্য অনেকেই পড়েন, ঠিক আছে, আমি নিজে লিখেওছিলাম, হ্যাঁ, মানে আপনি ধরুন এবং পছন্দেরও মানে বহু মানুষের পছন্দ, মানে অনেক মানুষের, আমি জানি না নবারুণদাকে কেউ মানে অপছন্দ করতে পারেন এরকম মানুষ হবে না, কিন্তু মানে তিনি এই নিয়ে তো চর্চা করেছেন দিন দিন। দেখুন যেগুলো সমাজ জীবনে যে শব্দবন্ধ আছে, সমাজ জীবনের যে শব্দবন্ধগুলো কয়েনেজ হচ্ছে, সেই কয়েনেজের হকদার যদি কেউ নিজেকে বানিয়ে ফেলেন, এটা কিন্তু সেই রাজনীতিরও আমি মনে করি কোথাও না কোথাও। কুণাল ঘোষ নিজেকে একটু নিচে নামিয়ে ফেললেন না? মানে মীনাক্ষী মুখার্জি যখন কারোর নাম করেননি, তখন কি দরকার ছিল তার সাংবাদিক সম্মেলন করে? আমাকে ইন্টারেস্টিং একটা কথা বলে গেছে এর আগের দিন শত্রু, যে মানে কেউ নিজেকে সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করছে অমুকের বাচ্চা নয়। হ্যাঁ, মানে এটা আমি প্রথম দেখলাম। তো দরকার কি ছিল? মানে যাই হোক, মানে আমি তবে শব্দ চয়নের ক্ষেত্রে সকলকেই সাবধানী হতে বলবো। সেই নিয়ে মীনাক্ষীর পাতা ফাঁদে তো তাহলে প্র্যাকটিক্যালি পা দিয়ে ফেললেন। মীনাক্ষী টেকনিক্যালি কারোর নাম করেননি, হ্যাঁ টেকনিক্যালি কারোর নাম করেননি, একজন চোর, তাহলে আমি স্বীকার করলাম আমি চোর। একদমই, মানে গায়ে মাখার কোনো কারণ ছিল না। হ্যাঁ, গায়ে মাখলেও সেটা প্রকাশ্যে, অনেক সময় আপনার ভাষায় আমি বলছি মানে ফেলাথুতু চাটতে হয়, উনি ফেলাথুতু চাটতেন না হয়, কিন্তু এইভাবে ফেলাথুতু চেটে বমি করলেন প্রকাশ্যে, সেটা তো আরও দুর্গন্ধ। হ্যাঁ, যাই হোক, মানে এবার একদম অন্য একটা প্রসঙ্গে আসবো শামীমদা, সেটা হচ্ছে আপনার মুখ থেকে মানুষ খুব বেশি করে সেটা জানতে চান। ডিএর ব্যাপারে এখনও কোনো নোটিফিকেশন জারি হয়নি এবং অলরেডি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের। সেখানে অভিরূপ সরকারের একটি পরামর্শ রাজ্য সরকারকে পাওয়া গিয়েছে, যদিও তিনি নিজে কেন্দ্রীয় সরকারের ডিএ উপভোগ করেন, যে রাজ্য সরকার এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে বাধ্য নন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো অলরেডি মামলা করেছেন, মলয় মুখার্জি তিনি জানিয়েওছেন, আপনার কি বক্তব্য? এরপরেও যদি ডিএটা পাওয়া যায়, রাজ্য সরকার যদি ডিএ না দেন, তাহলে কী হবে? দেখুন, সেই জন্য দেননি, অলরেডি সেই সময়কাল পেরিয়ে গেছে। যেদিন 27 জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, একদম সেই সময়কাল পেরিয়ে গেছে। তারপরে কন্টেম্প নোটিশ দিয়েছি, তারপরেও রেসপন্ড করেননি, সেই জন্য কন্টেম্প অ্যাপ্লিকেশন অলরেডি সুপ্রিম কোর্টে ফাইল হয়ে গেছে। আশা করব দ্রুততার সঙ্গে শুনানি হবে। এটা যেটা আমাদের আইনগত যে কাজ সেটা করেছি, এবং দেখুন আশা করি সুপ্রিম কোর্ট খুব স্বাভাবিকভাবে সেই মামলা শুনানি আছে, আপনারা জানেন আগস্ট মাসে, তো আশা করি শুনানি হবে, বা তার আগেও যদি হয় নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব। আগস্টে তো মূল মামলার শুনানি, কন্টেম্পটের শুনানি কিন্তু একসঙ্গে হতে পারে বা তার আগেও হতে পারে, সেটা আমরা চেষ্টা করছি যাতে আগে হয়। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার। দেখুন আজকের দিনে হাইকোর্টে যারা কর্মচারী, সাধারণ কর্মচারী, তারা 2 ঘন্টার জন্য পেন ডাউন করেছে। আচ্ছা, মানে ইনফ্যাক্ট আমি জাস্টিস রাজাশেখর মান্থার আদালতে আমি গেলাম, আমার 3 নাম্বার আইটেম ছিল 2টোর সময়। আমি সেখানে গিয়ে মানে ওনার সামনে কোনো স্টাফ নেই, মানে লিটারালি বিচারপতি তিনি এসে বসলেন,
সামনে কোনো স্টাফ নেই। তার আগের দুটো মামলার খুব স্বাভাবিকভাবেই একটি মামলার কন্টেম্পটের কমপ্লায়েন্স হয়ে গেছে। তো যিনি আইনজীবী ছিলেন তিনি, ওর জুনিয়র আইনজীবী ভাই, জুনিয়র একটি ভাই ছিল, সে বললো যে সে বলি দেখো আজকে তো অর্ডার লিখতে, আমি তারপরে আরেকটি মামলা, তারপরে আমার মামলা। তো আমি বললাম যে ইন সলিডারিটি উইথ দ্য এমপ্লয়ি আমি মানে আচ্ছা মানে মামলাটি আপনি পোস্টপোন করুন। এটা হাইকোর্টের চিত্র। হাইকোর্টে কর্মচারীরা তারাও বঞ্চিত হচ্ছেন এই রাজ্য সরকার দিয়ে না দেওয়ার জন্য। হাইকোর্টে কারা আসে বলুন তো? প্রশাসন দ্বারা বঞ্চিত, কেউ বা রাজনীতির দ্বারা বঞ্চিত, কেউ বা সামাজিকভাবে বঞ্চিত মানুষ, বেশিরভাগটাই, আমি সবাই বলছি না, বেশিরভাগটাই বিচার প্রার্থী মানুষ। আজকে এই কর্মচারীরা না শনিবার রবিবারও কাজ করেন। এই কর্মচারীদের তো দেখেছি খুব কাছ থেকে, এবং এই কর্মচারীদের আমি হাইকোর্ট কর্মচারী সমিতির সঙ্গে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার তাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, সুমিত্রা সহ মানে যারা আমাদের হাইকোর্ট কর্মচারী, দীর্ঘ ইতিহাস রয়েছে কর্মচারী সমিতির। সেই ইতিহাস যদি বলি মানে, এবং এই কর্মচারী সমিতির সঙ্গে অনেক মানে আমি বলবো প্রখ্যাত আইনজীবীরা ছিলেন, এবং এই কর্মচারী সমিতির একটা সুদীর্ঘ ইতিহাস আছে। তারা এই কয়েকদিন আগে তারা একটি অনুষ্ঠান করলেন, মানে যারা হাইকোর্টের কর্মচারীদের কৃতি সন্তান সন্ততি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের পুরস্কার প্রদান, আমি বলবো ভালোবাসা প্রদান। তো সেই ভালোবাসা প্রদান তারা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করেন। সেই কর্মচারী সমিতি অত্যন্ত দায়বদ্ধ সমিতি, মানে হাইকোর্টের কর্মচারীরা মানে কিভাবে কাজ করেন আপনি ভাবতে পারবেন না। মানে ধরুন 4:30 কোর্ট শেষ মানে কিন্তু হাইকোর্টের কর্মচারীদের ছুটি নয় না, তারা রাত্রি 10টা 11টা জজ সাহেবরা ডিকটেশন দিচ্ছেন, সেটা প্রিন্ট আউট হয়ে এসছে, সেটি কারেকশন করে দিলেন, সেগুলো আবার প্রিন্ট আউট হলো। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, আমারই একজন অত্যন্ত পরিচিতা, তিনি একটি ডিস্ট্রিক্ট কোর্টে তিনি চাকরি করেন, তিনি চাকরিরতা। তার কাজের প্রেশারের জন্য প্র্যাকটিক্যালি তাকে বেড রিডেন হয়ে পড়তে হয়েছে, মানে এত কাজের প্রেশার। এবং সবথেকে বড় কথা মানে আপনাকে আমি আজকে বলি মানে হাইকোর্ট মানে জুডিশিয়াল সিস্টেম কিভাবে মানে ডিপ্রাইভড হচ্ছে এই সরকারের জন্য, সেটা আপনাকে আমি আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। দেখুন এই কোর্টের কাজ তো সেন্সিটিভ কাজ, কোর্টের কর্মী নিয়োগ হচ্ছে না, লিটারালি হচ্ছে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ধরুন যিনি ডিকটেশন নেবেন, যিনি স্টেনো হবেন, এগুলো তো স্থায়ী কর্মচারী হতে হবে, নাহলে তো অস্থায়ী কর্মী হলে তার তো কোনো দায়বদ্ধতা থাকবে না। কর্মী নিয়োগ হচ্ছে না, আমাকে মামলা করে স্টে করে দিতে হয়েছে ওই অস্থায়ীভাবে, ওই একই ফর্মুলায় অস্থায়ীভাবে কর্মী নিয়োগ হবে। অস্থায়ীভাবে কর্মী নিয়োগ হওয়ার ফলে তো একজন মানুষ ডিপ্রাইভ হচ্ছে, অপরদিকে তার দায়বদ্ধতাও থাকছে না, দুই দিকটাই সাফার করছে রাজ্য সরকার কর্মচারী। মানে যদি জুডিশিয়ারি কোলাপস করে যায় কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে কর্মচারী নিয়োগ এই রাজ্যে। এবং শুধু তাই না, আমি বলছি ফিরদৌস আমিন তাই না, প্রধান বিচারপতি তিনি তার চেয়ারে বসে আমারই মামলায় তিনি বলেছিলেন যে কি অবস্থা গোটা রাজ্য জুড়ে কর্মী নিয়োগ নেই, আর তারপরে দিনের দিন চাপ বাড়ছে। সেই মানে যেহেতু যেখানে 4টে কর্মী থাকার কথা সেখানে 2টো কর্মী আছে, ফলে চাপ বেড়েছে, ডিএ নেই। ঠিক রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হয়, তখন রাত্রি 11টা পর্যন্ত কাজ করতে হয়, শনি রবিবার এসে কাজ করতে হয়। আমি দেখেছি রাত্রিবেলায় কোর্ট বসেছে, মানে ছুটতে কোন ভালোবাসার জায়গা থেকে তারা এসেছেন, ছুটতে শুনেছেন যে কোর্ট বসবে, ছুটতে কেউ বেহালা থেকে, কেউ দমদম থেকে কর্মচারীরা চলে এসছেন, কোর্ট বসেছে। মানে এই পরিমাণ পরিশ্রম করে যে কর্মচারীরা, তাদের ন্যায্য হকের পাওনা একদম দেওয়া হচ্ছে, হকের পাওনা মানে মানে কোনো প্রকার তারা আজকে বাধ্য হচ্ছেন, তাদের কাজ করাটাই তারা ভালোবাসেন, কাজ করতেই ভালোবাসেন, তারা বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি গোটা রাজ্যে, এই পরিস্থিতি একদিকে কর্মী নেই, কর্মীদের বেতন নেই সঠিক, কর্মীদের ডিএ নেই, আর নতুন নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি। শাহিনদা, এবার একদম একটা অন্য প্রসঙ্গে আসবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার ভাষা প্রয়োগ নিয়ে এখন আর কথা বলছেন, একটা আলাদা এপিসোড করা যায়, মানে উনি একটি বিকল্প মানে একটা ডিকশনারি হতে পারেন, একটা অভিধান হতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে তিনি আপনাদের সম্পর্কে, আপনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনারা বিশেষ করে আপনাদের দুজন যে ঘটনা ঘটেছিল এই আপনার অফিসের সামনে, চেম্বারের সামনে যে ঘটনা ঘটেছিল, আমি সেদিন ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম, আপনার মনে আছে।
যে ভয়ঙ্কর ঘটনা এবং বিচারপতির নাম করে বিশ্বজিৎ বসুর নাম, বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নাম করে যে কুভাষা প্রয়োগ করা হলো তাকে জাস্টিফাই করছেন প্র্যাকটিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং আপনি তো আপনাদের মামলায় মুভ নিজেও করছেন না এবং আপনারা কোনো অ্যাডভোকেটও সেখানে আমি যতদূর জানি সেখানে নিয়োগ করেননি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কীভাবে দেখছেন? দেখুন, জাস্টিফাই করছেন তো তিনি একজনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন, তিনি তার মক্কেলের ভার্সন তিনি বলবেন, তা এর মধ্যে আমি নতুন কিছু দেখি না। ফলে এর মধ্যে তিনি তার কথা বলেছেন। পলিটিক্যাল ব্যক্তি আপনাদেরকে সেখানে এই কুভাষার শিকার হলেও হতে পারে। দেখুন, আমি একটা কথা বলি, দুটো জিনিস আলাদা। দেখুন, একজন ব্যক্তির দুটো সত্তা থাকতেই পারে, যার নাম করছেন তারও দুটো সত্তা থাকতেই পারে, তিনি বলবেন ভালো করে। একজন অ্যাডভোকেট তিনি পলিটিশিয়ান হতে পারেন, একজন অ্যাডভোকেট তিনি গায়ক হতে পারেন, তার সঙ্গে অ্যাডভোকেট হতে পারেন, একজন অ্যাডভোকেট তিনি কবি হতে পারেন, তার সঙ্গে অ্যাডভোকেট হতে পারেন, পলিটিশিয়ান হতে পারেন, তার সঙ্গে অ্যাডভোকেট হতে পারেন। তার একটা সত্তার সঙ্গে আর একটা সত্তার কনফ্লিক্ট আছে বলে মনে করি। ঠিকই তাই, যদি না সেটা অ্যাডভোকেট অ্যাক্টের পরিপন্থী হয়। অনেকেই জানেন না যে বিকাশবাবু নিজে অত্যন্ত ভালো আবৃত্তিকার, সারেগামা HMV থেকে তার নিজের অ্যালবাম। আপনাকে বলি যেটা যেহেতু বললেন তার সঙ্গে আরেকটু আমি যোগ করে দিই। অজিত পাঁজা অবশ্যই মারা গেছে, রামকৃষ্ণ, সেখানে কিন্তু বিকাশবাবু অভিনয় করতেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এবং বিদেশে শো করে এসছেন। আজকের দিনে ভাবাই যায় না অজিত পাঁজা এবং বিকাশ রঞ্জন অভিনয় করছেন। খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক ছিল। যাই হোক, আমাদেরও অনেক যারা ধরুন কোট অ্যান্ড কোট ধরুন অন্য পলিটিক্স করেন, তাদের সঙ্গেও যে খারাপ সম্পর্ক একদমই নয়, তাদের সঙ্গেও খুব ভালো হৃদ্যতার সম্পর্ক। দেখুন, একজন পলিটিশিয়ানকে পলিটিক্স করার জন্য আপনি আক্রমণ করলেন, সেটা অন্য বিষয়। দেখুন, আমি ধরুন একটা মেদিনীপুরে সভা করতে গেলাম, বা ধরুন বর্ধমানে সভা করতে গেলাম, বা ধরুন নদিয়ায় সভা করতে গেলাম। সেখানে সভাতে আমি 4টে বক্তব্য রাখছি, সেখানে দুটো তৃণমূল নেতা এসে হুজ্জুতি করলো বা তৃণমূল কর্মী এসে হুজ্জুতি করলো। এটা হলো রাজনৈতিক কারণে, ঠিক, এটা বুঝলাম। কিন্তু আমি একজন ব্যক্তি মানুষ, তিনি একটি মামলা করার জন্য আমি এই মামলাটি করতে পারবো না, তার কারণ আমি চাকরি পেয়ে গেছি বা ওরা চাকরি পেয়ে গেছে, তাই তুমি এই মামলা করতে পারবে না, এটা তো হতে পারে। মামলা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ, এটা তো তাহলে যে কোনো দিন যে কারোর বিরুদ্ধে হতে পারে। এবং সবথেকে বড় কথা, দেখুন, এটা যদি হতে শুরু করেন না, ধরুন আপনি চাকরি পাওয়ার লোকের সংখ্যা হয়তো 1100, না পাওয়ার লোকের সংখ্যা 31 লক্ষ। ঠিক, আপনি যদি আমাকে 1100 দেখান, আমি 31 লক্ষ দেখাবো, ঠিকই তাই। তাতে কি হবে? সমাজে অ্যানার্কি চলে, ঠিকই তাই। ফলে আপনি যদি অ্যানার্কিকে ইনভাইট করেন না, তাহলে সব থেকে বেশি সাফার কারা করবে জানেন তো? সব থেকে বেশি সাফার করবে অ্যাডমিনিস্ট্রেশন করবে, এই সিস্টেমের যারা বেনিফিশিয়ারি। এই সিস্টেমের বেনিফিশিয়ারি কারা? গণতন্ত্রের সাধারণ মানুষ না, মূল বেনিফিশিয়ারি হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরাই তো মূল বেনিফিশিয়ারি। গণতন্ত্রের মূল বেনিফিশিয়ারি তারা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, অবভিয়াসলি হওয়ার কথা ছিল না, কিন্তু তারা হয়েছে, এটা বাস্তব। কিন্তু এই যে মূল বেনিফিশিয়ারি, এরা যদি সমাজে অ্যানার্কি তৈরি হয়, এরা আর বেনিফিশিয়ারি থাকতে পারবে? ঠিকই তাই। ফলে দেখুন, আপনি যখন কোনো একটা সিস্টেমকে প্রপার অ্যানালিসিস করে বলবেন, তখন সেটাকে বুঝতে হবে যে একটি মানুষ বা দুটি মানুষের দ্বৈত সত্তা, তার সঙ্গে, বা যে মানুষ বলছেন তারও দ্বৈত সত্তা, তার সঙ্গে যদি আপনি একটি স্পেশালাইজ ব্রাঞ্চকে আপনি যদি অ্যাফেক্টেড করানোর জন্য কোনো কাজ করেন, সেটার ফল কিন্তু সকলেই ভোগ করবে। আপনার বক্তব্য হচ্ছে আমি এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারি, অবরোধ করতে পারি, বিক্ষোভ দেখাতে পারি, রাস্তা কেন হলো না, কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মামলা কেন লড়ছেন তার জন্য তার চেম্বারের সামনে গিয়ে বিক্ষোভ করতে? একদমই না। তিনি তার ইচ্ছাতে তিনি একটি মামলায় টেন্টেড ক্যান্ডিডেট হয়ে অ্যাপিয়ার করছেন, আরেকটি মামলায় তিনি কন্টেম্পনারি হয়ে অ্যাপিয়ার করছেন, আরেকটি মামলায় তিনি এসএসসির হয়ে অ্যাপিয়ার করছেন, তিনটে মামলায় তিনটে পক্ষের হয়ে অ্যাপিয়ার করছেন। ঠিকই, তিনি তো আইনজীবী। তিনি মনে করেছেন সেই মামলায় টেন্টেডের হয়ে অ্যাপিয়ার করা উচিত, সাদা খাতা মাস্টার হয়ে অ্যাপিয়ার করা তিনি করেছেন। আবার তিনি আরেকটি মামলায় মনে করছেন এসএসসির হয়ে অ্যাপিয়ার করা উচিত, তিনি করেছেন। এখন যদি কেউ ধরুন কালকে যদি ধরুন 31 লক্ষ লোক এসে বলে যে আপনি তো সাদা খাতার মাস্টারদের হয়ে অ্যাপিয়ার করেছিলেন, এখন সাদা খাতার মাস্টারদের কাছ থেকে যাতে টাকা ফেরত না নেওয়া হয় সেই জন্য আপনি এখন অন্য আর একটা মামলা এসএসসির হয়ে অ্যাপিয়ার করছেন, দেহজ্যুতি করতে চলে গেল, আমি একদমই এটা সমর্থন করবো না। তিনি সেই মাস্টার, সাদা খাতার মাস্টার, সেই মামলায় সাদা খাতার মাস্টার হয়ে অ্যাপিয়ার করেছেন, আর একটা মামলায় তিনি মনে করেছেন যে এসএসসি হয়ে অ্যাপিয়ার করা উচিত, করেছেন। আজমল কাশবও তো আইনজীবী পেয়েছিলেন। হ্যাঁ, অবভিয়াসলি। না, দেখুন, সাদা খাতার মাস্টারের হয়ে অ্যাপিয়ার করা, তারপরের মামলায় ধরুন আর একটা নতুন রুল নিয়ে চ্যালেঞ্জ হলো, এসএসসির মামলা, এসএসসির হয়ে অ্যাপিয়ার করছেন, বা ধরুন আর একটা কন্টেম্প্ট হলো, সেখানে গিয়ে কন্টেম্প্ট নাম্বার 2 এর হয়ে অ্যাপিয়ার করছেন। আমি বলছি সেটা তার ব্যক্তিগত
আইনগতভাবে তার অ্যাডভোকেট হিসেবে তার চয়েস, একদমই তাই। ঠিক আছে, যদি তার কনফ্লিক্ট না হয়। আর আপনি যদি বলেন যে কনফ্লিক্ট প্রমাণ করুন, যদি কনফ্লিক্ট পার্টিজদের কনফ্লিক্ট আছে, কনফ্লিক্ট প্রমাণ করুন। ঠিকই তাই। আপনি বলেন, ধরুন কেউ একজন একটি মামলায়, আমি নাম করছি না, বিড়ম্বনায় ফেলাতে চাই না, আমি একজন মানে দায়িত্বশীল নাগরিক হিসেবেই আমি কাউকে বিড়ম্বনায় ফেলাতে চাই না, কিন্তু ইটস এ পার্ট অফ রেকর্ড। আপনি যদি রেকর্ড দেখেন যে সিট ইন ডেমনস্ট্রেশনে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের হয়ে একজন অ্যাপিয়ার করলেন, সেই আইনজীবী আবার অন্য মামলায় ধরুন যারা বেনিফিশিয়ারি তাদের হয়ে অ্যাপিয়ার করলেন, করেছেন, এটা রেকর্ড। ঠিকই। আমি বলছি যে একজন আইনজীবী তিনি কার হয়ে অ্যাপিয়ার করবেন আপনি সেটা ডিকটেট করতে পারেন। ঠিকই তাই। এইটা মূল সমস্যাটা এখানে। এই রাজ্যের অবস্থাটা বুঝতে পারছেন যে আইনজীবী কার হয়ে অ্যাপিয়ার করবে এটা ডিকটেট করছেন। এখানে গণতন্ত্রের মূল থ্রেট। এটা আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমের বিষয় না। ঠিকই তাই। আজকে ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম আজকের দিনে দাঁড়িয়ে আজকের পরিস্থিতি আছে, কালকে পরিস্থিতি পরিবর্তন হলে আপনি কি করবেন? ঠিকই তাই। বা আজকের পরিস্থিতিতেও যদি 31 লক্ষ গিয়ে আওয়াজ তোলে, এই প্রবণতাটাই ভয়ঙ্কর। এই প্রবণতাটা ভয়ঙ্কর। এইটা যদি কেউ না বুঝতে চান বা না বুঝতে পারেন, আসলে নিজেদেরকেই অনেক বেশি ভালনারেবল বানাবেন। দেখুন আমি জানি আমি কি, আমি জানি আমাকে কি করা উচিত, আমি সব বুঝে শুনেই আমি এই ডিসিশন নিয়েছি। আমি কি না বুঝে ডিসিশন নিয়েছি? একদমই না, আমি বুঝে শুনেই সমস্ত কিছু ডিসিশন নিয়েছি। ফলে এটা ভাবার কোনো প্রকার কারণ নেই যে আমি অবুঝ হয়ে সেই ডিসিশন নিয়েছি, না। এবং আমি যা ডিসিশন নিয়েছি আমি জ্ঞানত নিয়েছি এবং আমি মনে করেছি এই ডিসিশন নেওয়াটা যুক্তিসঙ্গত। আমি মনে করি সরকারের এইভাবে দুর্নীতি করা উচিত নয়, দুর্নীতির সঙ্গে সংযুক্ততা তৈরি করা উচিত নয়। একদম শেষ দুটো প্রশ্নে আসবো শামীমদা। আপনি সরকারের দুর্নীতির কথা বললেন এবং এর আগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আমরা বহুবার শুনেছি। মনোজিৎ মিশ্রকে দিয়ে অবশ্যই এই এপিসোড শেষ করব, তার আগে আমি জিজ্ঞেস করব, দুর্নীতির প্রসঙ্গ বলাতেই 32,000-এর প্রসঙ্গ চলে আসে। আপনি এর আগে বহুবার বলেছেন যে এসএসসি যদি পুকুর হয় 32,000 তাহলে সমুদ্র। বিষয়টাকে আপনি এই মুহূর্তে কীভাবে দেখছেন, যতটা বলা যায় সাবজুডিস? দেখুন আমি শুধু পার্টিকুলার বিষয় নিয়ে বলছি না, কিন্তু আমি মানে সামগ্রিকভাবে বলি। দেখুন এই রাজ্যে প্রাথমিক নিয়োগ মানে প্রতিটি নিয়োগ পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বহর কতটা সেটা বোঝার জন্য আপনাকে অন্য কিছু নথি ঘাঁটতেই হবে না। আপনি ইডি প্রেস রিলিজ করে যা বলেছে কতশো কোটি টাকার দুর্নীতি, কারণ ইডি এটা ভাবার কোনো কারণ নেই ইডি যা ইচ্ছা হলো 300 কোটি 600 কোটি লিখে দিল না। 600 কোটি লিখে দিলে 600 কোটি টাকা তাকে দেখাতে হবে এবং সেটা তখনই বিজ্ঞাপন করতে পারবে, তখনই মানে পাবলিক নোটিশ করতে পারবেন যখন সেটা কিন্তু হ্যাঁ প্রপার ওয়েতে সেটা কিন্তু মানে ওই আইনসঙ্গতার সঙ্গে সেই 600 কোটি টাকা আছে এটা দেখাতে পারে। যেমন 52 কোটি টাকা একদম মেশিন খারাপ হয়ে গেছিল, কাউন্টিং মেশিন মনে থাকবে আপনার। একজন লোকের বাড়ির বিছানার তলা থেকে টাকা গুনতে গিয়ে যদি একটা ব্যাংকের মেশিন খারাপ হয়ে যায়, স্বাভাবিক 52 কোটি টাকা। দেখুন মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে এত কোটি কোটি টাকা থাকতে পারে এটা সত্যি পশ্চিমবঙ্গের মানুষের কোনো আইডিয়া ছিল না। মানে একটা মন্ত্রীর বান্ধবীর বাড়িতে খাটের তলা থেকে 52 কোটি টাকা উদ্ধার হচ্ছে, মানে একটা বান্ধবীর খাটের তলা থেকে, মানে অন্য বান্ধবীদের মানে কি অবস্থা ঠিক আছে আপনি আমি কেউ জানি না, সেই বা কতগুলো বান্ধবী তাও জানি না। তো সেটা মানে যদি একটা বান্ধবীর এই অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক দুর্নীতির অবস্থার কথা ভাবতে পারছেন? সেই দেখুন পশ্চিমবঙ্গের মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মূল সমস্যা কি বলুন তো। মানে আমি নাম করব না, একজন প্রাক্তন মন্ত্রী তিনি আজকে মর্নিংয়ে ফোন করেছেন, তিনি একটি মামলার বিষয়ে বললেন, তারপরে মানে এই আজকের দিনে, এবং তিনি অত্যন্ত মাটির সঙ্গে জুড়ে থাকা একজন মানুষ এবং মানে আমি ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল লাইন তাকে সকলে শ্রদ্ধা করেন। আচ্ছা এটুকু বলতে পারি। আচ্ছা আমি যেহেতু ব্যক্তিগত কথাবার্তা সেই জন্য আমি নাম করছি, ঠিক আছে। মানে তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন যে পশ্চিমবঙ্গে এই পরিমাণ দুর্নীতি, মানে দেখুন 10,000 লোক তারা ঘুষ দিয়ে শিক্ষকতার মতো পেশায় যুক্ত হলেন
মানে পশ্চিমবঙ্গের সমাজে কীভাবে এই তৃণমূল দুর্নীতিটাকে ঢুকিয়ে দিয়েছে, যেখানে 10,000 মানুষ, আপনি একটা ভাবুন, একটা মাঠের কথা ভাবুন, যেখানে 10,000 মানুষ আছে, তারা টাকার বান্ডিল নিয়ে এসে বলছে আমাদের শিক্ষকতার চাকরি দাও, তার পরিবর্তে টাকা এই বান্ডিলগুলো নাও, মানে তৃণমূলকে বলছে। ঠিক এই চিত্রটা একবার ভিজুয়ালাইজ করুন যে পশ্চিমবঙ্গে এরকম 10,000 মানুষ আছে, শুধু এসএসসির ক্ষেত্রে। প্রাথমিকের ক্ষেত্রে এই সংখ্যাটা 50,000। কিন্তু কিন্তু অন্য কথা বলছেন, তিনিও প্রাক্তন মন্ত্রী, আপনি বললেন বলে আমি বলছি। তিনি বললেন যে যাই করেছিল, দুর্নীতি করেছে, চাকরি তো করছিল, এখন তো পেটের ভাত বন্ধ হয়ে গেল, আপনারা তো পেটের ভাত বন্ধ করে দিচ্ছেন, বা ভাতাটাও দিতে দিচ্ছেন না। দেখুন, পশ্চিমবঙ্গে চুরি হবে, দুর্নীতি হবে, পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির মেধাবী ছেলেরা তারা বঞ্চিত হবে, এবং কারোর মানে চোরেদের পেটের ভাত হচ্ছে না বলে চুরি করতে দিতে হবে, এই যুক্তির সঙ্গে আর যেই সহমত পোষণ করুক না কেন, আমি সহমত পোষণ করি না। দেখুন, তিনি মনে করতেই পারেন যে চোরেদের চুরি করার অধিকার রয়েছে, তারা চুরি করে বলেই তো তাদের পেটে ভাত হয়, বা ধর্ষকদের ধর্ষণ করার অধিকার রয়েছে, ধর্ষণ করে বলেই তো তাদের মনের কামনা বাসনা নিবৃত্তি হয়। ঠিক, হ্যাঁ, মানে কামনা বাসনা পূর্ণ হয়। ফলে এটা কারোর নিজস্ব ভাবনা চিন্তার দৈন্যতা হতে পারে, তার সঙ্গে আমি সহমত পোষণ করব, এরকম ভাবার কোনো কারণ নেই, তাদের সঙ্গে ভিন্নমতই থাকবে। কিন্তু আমি একথা আবারও বলবো যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ ক্ষতি তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেছে, আমি মনে করি যে পশ্চিমবঙ্গের কোনো পলিটিক্যাল পার্টির এই ক্যাপাবিলিটি নেই, ক্ষমতা নেই এই পরিমাণ ক্ষতি করার। আমি করবে কি করবে না সেটা পরের কথা, আমি বলছি ক্যাপাবিলিটি নেই। দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের এমন কোনো পলিটিশিয়ান এই পরিমাণ ক্যাপাবিলিটি নেই যে এই পরিমাণ ক্ষতি, এই পরিমাণ দুর্নীতি, এই পরিমাণ দুষ্কৃতিরাজ তৈরি করতে পারবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়ে করেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার ব্যক্তিগত কোনো বিরোধ বা এর বিষয় না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিটিশিয়ান হিসেবে মানে এই কারণেই এত পরিমাণ অপছন্দ করি যে তিনি এটিকে দায়িত্ব নিয়ে করিয়েছেন। দেখুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিরাট সুযোগ ছিল, যে সুযোগ আমি মনে করি পশ্চিমবঙ্গের খুব কম পলিটিশিয়ানের সামনে ছিল। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন পশ্চিমবঙ্গকে অন্য হাইটে নিয়ে যেতে, তার কারণ তিনি কারোর কাছে অ্যান্সারেবল ছিলেন না। ঠিকই তাই, তার দলের কাছে, না অন্য কোনো ব্যক্তির কাছে। পশ্চিমবঙ্গে খুব কম পলিটিশিয়ান এই পরিমাণ সুযোগ পেয়েছে, যে পরিমাণ সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি। দেখুন, আপনি 5টা কাজ করতে যাচ্ছেন, হয়তো আপনি ব্যক্তিগতভাবে সেই কাজটি করতে গিয়ে, আমি কারণ নাম বলছি না কোনো, হয়তো সেই কাজটা আর 5টা এর দ্বারা হয়তো সমালোচিত হয়েছে, ফলে আপনি 5টা কাজের মধ্যে 2টো কাজ করতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই দায়ী ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করতেন এই দেখুন পশ্চিমবঙ্গে সব কিছু রয়েছে, জল রয়েছে, পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, জঙ্গল রয়েছে, প্লেন ল্যান্ড রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, কলকারখানা রয়েছে, কলকারখানা তৈরির মতো পরিস্থিতি রয়েছে, মরুভূমি ছাড়া সবই রয়েছে, মানে এভরিথিং। কিন্তু রাজ্যটা এখন মরুভূমি হয়ে গেছে একদম। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য ছিল না, এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় কথা দেখুন, মানে অনেকে মানবেন বা অনেকে মানবেন না, বাঙালির যে মেধা, বাঙালির তো আমি মনে করি বাঙালির সর্ববৃহৎ সম্পদ হচ্ছে বাঙালির মেধা। বাঙালির যে মেধা ছিল, সেই মেধা সত্ত্বকে কাজে লাগিয়ে এবং এই সম্পদকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে অন্য হাইটে নিয়ে যাওয়া যেত। যদি কারোর ভিশন থাকে, কারোর যদি সত্যি সত্যি মানে রেশনালিটির সঙ্গে এই ভিশনকে ইউজ করে, তৈরি রাজ্য পেয়েছিলেন। জ্যোতি বসু যে অবস্থায় রাজ্য পেয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থায় রাজ্য পেয়েছিলেন, দুটো হেল অ্যান্ড হেভেন। দেখুন, আমি জাস্ট মানে 4-5টা কথা বলে শেষ করব। এক, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যকে বা জ্যোতি বসুদের ল্যান্ড ব্যাংক খুঁজতে হয়েছে, 4টে কারখানা করতে গেলে মানে জমি খোঁজ করতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাট পেয়েছেন, তৈরি রাজারহাট পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি রাজারহাট পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে একেবারেই ক্ষুদ্র সঞ্চয় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পেলেন যে একদম গ্রামে গ্রামে স্কুল থেকে শুরু করে একটা প্রাথমিক ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো তৈরি হয়েছে এবং উন্নত মানসিকতার একটি সমাজ তৈরি হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের যে মানুষের যে মানসিকতা তৈরি হয়েছিল বামফ্রন্ট আমলে,
সেই উন্নত মানসিকতার যে সমাজ পেয়েছিলেন, সেই সমাজকে যদি এই সম্পদ দিয়ে এগিয়ে নিয়ে যেতেন না, পশ্চিমবঙ্গকে অন্য জায়গায় নিয়ে। উইদাউট বিং সিম্প্যাথেটিক টু লেফট, আমি একটুও সিম্প্যাথেটিক হচ্ছে না, কিন্তু আমি বলছি যে সিপিএমের সময় একটা কাজ অন্তত, অনেক খারাপ কাজ হয়েছে, অনেক কিছু হয়েছে, ভালো কাজ হয়েছে, সব সময় হয়, হওয়াটাই স্বাভাবিক। 100% সমর্থন কেউ কাউকে করতে পারে না, গণতন্ত্রে উচিত না। কিন্তু মাইলো ভুট্টার দানাকে তো ভাতের ফ্যান থেকে ইলেকট্রিকের ফ্যানে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে পেরেছিলেন। একদম একদম। এবং শুধু তাই না, দেখুন এটা মানতে হবে একদম। এবং সেই যে সময় দাঁড়িয়ে, সেই সময় বামপন্থী অনেক সমালোচনা আছে, থাকবে, সেটা নিয়ে আমি মানে একটা শাসনকালে সব কিছু ঠিক হবে একদম হতে পারে না, হতে পারে না। কিন্তু এটা তো ঠিক, কেন্দ্রের সাথে লড়াই করে, সেই সময় আর্থিক অবস্থার সঙ্গে লড়াই করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। একেবারেই মাসুল সমীকরণ ছিল, সব কিছু ছিল, তারপরেও কলকারখানা বন্ধ হওয়ার নজিরও আছে। যাই হোক, আমি এবার দেখুন সেটা বন্ধ হয়েছে, আমি এটা এই জায়গায় আমি একটু বেক টু ডিফার কেন বলছি। দেখুন বন্ধ কি, কোন কলকারখানা হয়েছে? সময়ের নিয়মেই বন্ধ হয়েছে। দেখুন একদিকে পাট, একদিকে প্লাস্টিকের বস্তা আসছে, আর আপনি যদি মনে করেন প্লাস্টিকের সাথে লড়াই করে পাট থাকবে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি টাইপরাইটার মানে ব্যবসা মানে টিকিয়ে রাখতে পারবেন? টাইপরাইটার কারখানা, কোডাকের মতো কোম্পানি বন্ধ হয়ে গেল, এইচএমটি, ঠিকই তাই। হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে অ্যাম্বাসেডার, আজকের দিনে দাঁড়িয়ে কেউ আর ওই ক্যামেরা ব্যবহার করে না। আজকের লোকের হাতে হাতে ক্যামেরা, মোবাইল ফোন। ফলে আপনাকে বুঝতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু জিনিস বন্ধ হবে, তার সঙ্গে কিছু নতুন জিনিস আনতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ধরুন অ্যাম্বাসেডার বন্ধ হতো, টাটা মোটরসের ওখানে ইভি আসতো, ঠিকই তাই। সিঙ্গুরে হয়তো মানে টাটার ইভির প্রোডাকশন হতো, ঠিকই তাই। ফলে এই যে মানে যুগের সঙ্গে উত্তরণ, সেই যুগের সঙ্গে উত্তরণের একটা তো দিশা থাকবে। মানে দুর্ভাগ্য হলেও সত্য, দেখুন আমি সেই জন্য বলি, আমি প্রায়শই বলি এসব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নো ডাউট মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো প্রশাসক হতে পারেন না। আমি মনে করি তৃণমূলের সব থেকে খারাপ কর্মীও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো প্রশাসক হতে পারেন। কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এটা বিশ্বাসই করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কিছু ভিশন রয়েছে। দেখুন আমি মানে একটু ম্যাগি, একটু চট জলদি, একটু ম্যাগি টাইপ, হ্যাঁ ঠিকই বলেছেন। দেখুন মহাপুরুষ আমার মানে জুনিয়রদের মানে বোঝানোর জন্য, মানে খুব সহজভাবে বোঝানোর জন্য চটপটে করে, যে মহাপুরুষ আর পুরুষের মধ্যে পার্থক্য কি জানেন তো? মানে যে মহাপুরুষ তাদেরই বলি যারা আগামী দিনকে দেখতে পায়। ফলে আগামী দিনকে দেখা, এই যে বুদ্ধদেব ভট্টাচার্য মানে আগামী দিনকে দেখে রাজ্যকে আগিয়ে নিয়ে যেতে হবে, তথ্য প্রযুক্তি ভীষণ একদম, গাড়ি শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্প। তার ফলে মানে একদিকে এসএসসি হচ্ছে, প্রতি বছর শিক্ষক নিয়োগ হচ্ছে, অপরদিকে গাড়ি শিল্প আসছে, তথ্য প্রযুক্তি শিল্প আসছে, মানে একটা ইনফরমেশন টেকনোলজি, একদম মানে একটা রাজ্য তার আগে কৃষির একটা উত্তরণ ঘটেছে। এবং দেখুন কৃষির উপর ভিত্তি যখন ওই স্লোগান দিল, মানে সত্যি সত্যি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, খুব ক্যাচি, শুধু বাস্তবসম্মত, শুধু ক্যাচি নয়। দেখুন একজন মানুষের থট প্রসেসের রিফ্লেকশন, মানে আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন তো, যে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রিজিমটাকে 11 সাল থেকে 25 সালটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনি যে কোনো একজন মানুষকে এটা জিজ্ঞাসা করেন। এটা আমিও অনেকবার অনুসন্ধান করার চেষ্টা করেছি, যে একটা তো সেকশন বা গ্রুপ অফ পিপল থাকবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা বেনিফিশিয়ারি, সেটা নিয়ে পরের কোনো এপিসোড করা যাবে। কিন্তু আমার একেবারে শেষ প্রশ্ন আপনার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার সময় আপনি খুব নস্টালজিক হয়ে পড়েন নিজের ছাত্রাবস্থার কথা বলার সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখান থেকে খুব বেশি দূরে তো নয়, সাউথ কলকাতা ল কলেজ, আমাদের প্রায়ই সেখান দিয়ে যেতে হয়। একটি ছেলে, আমি তো অন্যান্য বিষয়ে যাচ্ছি না, আর কি করেছে না করেছে সেই ছেলেটি, তার মোবাইলে, আমি নাম করব না, তৃণমূলের একজন প্রাক্তন ছাত্রী নেত্রী, এখনই তার নাম আমি করব না, তার নিউড ছবি এআই করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ব্যবহার করা, তার নিউড ছবি, তার দলের সহকর্মী, তার ছোট বোনের মতো, আমি তো ভাবতে পারছি না। দেখুন এগুলো হচ্ছে সামাজিক রাজনৈতিক দৈন্যতা, আমি এই দুটো শব্দই ব্যবহার করলাম কনসাসলি। দেখুন আমি রাজনৈতিকগতভাবে সমাজকে কলুষিত কোন পর্যায়ে করা যায়
তার উদাহরণ হচ্ছে বর্তমান রিজিম। রাজনীতিকে ব্যবহার করে সমাজকে এই পরিমাণ কলুষিত করেছেন যে একজন, দেখুন একজন মানে সে তো আইনজীবী বলে মানে আপনারা দেখাচ্ছেন পরিচিত। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে একজন আইনজীবীকে, তিনি সব আইনজীবী যে সমানভাবে প্রতিষ্ঠিত তা তো নয় না, স্বাভাবিকভাবেই কেউ হয়তো লব্ধ প্রতিষ্ঠিত, কেউ হয়তো ততটা নন, কেউ বা প্রতিষ্ঠাই পাননি। মানে দেখুন অন্ততপক্ষে এই পেশায় আমি বিশ্বাস করি যদি কারোর ইচ্ছা থাকে, অন্য কিছু দক্ষতা মানে প্রশ্নটা পরে, ইচ্ছা থাকলে সে করতে পারবেন না, অন্ততপক্ষে আইনজীবী পেশায় সেটা হতে পারে না। ইচ্ছা থাকতে, আইনজীবী পেশায় মূল ফ্যাক্টরটা হচ্ছে ইচ্ছা। তারপরে এক একজন মানুষের এক এক রকম দক্ষতা হবে, সেই অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী তিনি তার দিক ঠিক করবে, তিনি সেই দক্ষ প্রফিসিয়েন্সি অনুযায়ী তিনি তার প্রফেশনে কতটা এস্টাবলিশড হবেন কি হবেন না সেটা পরের বিষয়। সমাজে এমন একটা মানে পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো রাজনৈতিকভাবে যে একজন আইনজীবী হলেন, তিনি আইন প্র্যাকটিস করার বদলে একটি কলেজে বছরের পর বছর থেকে যাচ্ছেন, অস্থায়ী কর্মী হচ্ছেন, মানে পুলিশকে মারছেন, মানে তার সহকর্মীর মানে বেশ মানে কি বলবো, মানে আমার বলতেও অস্বস্তি হচ্ছে। এই বিষয়গুলো মানে কেন হচ্ছে এগুলো, মানে আমি মনে করি যারা মানে সমাজের বিভিন্ন সেক্টরে আছেন, মানে ইজ নট নেসেসারি যে পলিটিক্সে আছেন, তারা একবার ভেবে দেখবেন। মানে আমি যেটা ভেবে দেখার চেষ্টা করেছি অনেকবার, ছেলেটির বিরুদ্ধে 2017 থেকে 2025 সাল আমি দেখছিলাম খান দশকের বেশি থানায় মামলা রয়েছে, যার মধ্যে অসংখ্য নন বেলেবল সেকশন রয়েছে, ধর্ষণের অভিযোগের চেষ্টা রয়েছে, ফিজিক্যালি হার্ম করার চেষ্টা রয়েছে, তারপরেও কোনো হ্যাতখ্যাত নেই। দেখুন মানুষের তো মুখ লোকানোর একটা মানে ফেস লস হওয়া থেকে নিজেকে বাঁচানোর একটা আকাঙ্ক্ষা থাকে একটা রাজনৈতিক দলের, যে আমার ইমপ্রেশনটা যেন অ্যাটলিস্ট ভালো থাকে। সেটা কখন ওই জন্য বললাম সাহচর্যতা, সেই জন্য আপনার উদাহরণ দিলাম, আমি উদাহরণ দিয়েই বললাম। এবং সে দেখছে আমার দলের নেতা সে এই খারাপ কাজ করার ফলে সে গ্লোরিফাইড হচ্ছে, 5টা খারাপ কাজ করে গ্লোরিফাইড হচ্ছে। সে যদি দেখে কাউকে গ্লোরিফাই করা হচ্ছে 5টা খারাপ কাজ করার জন্য, পুলিশের গাড়িতে বোম মারো বলে, কেউ বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস, কেউ ধরুন এই লাল নীল সবুজ চশমা পরে ফেসবুক লাইভ করছে, মানে সে কর্তব্য নয় এরকম সব বলছেন, অথচ তার উল্টো দিকে দাঁড়িয়ে একজন, আমি তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ বা টিএমসিপিতে সবাই খারাপ এটা আমি মনেই করি না, সম্ভব নাকি, হয় না। দেখুন এই রাজ্যে যেমন ধরুন সব থেকে বেশি বঞ্চিত কারা জানেন তো? তৃণমূল কংগ্রেস নিজে, তৃণমূল কংগ্রেস করা ছেলে মেয়েরা, তৃণমূল টিএমসিপি করা ছেলে। অবভিয়াসলি দেখুন আমি যদি মামলার আমি তাদের তো কারো যারা মামলা করতে আসে তাদের তো রাজনৈতিক পরিচয় বা কোনোদিন জীবনে আমি কোনোদিন করিনি এটা, কারণ আমি পেশার ক্ষেত্রে সম্পূর্ণ পেশাদার একজন মানুষ। ঠিক, আমি মনে করি আমি যদি অ্যানালিসিস করি, আমি এটা দেখেওছি, সব থেকে বেশি মামলা সম্ভবত আমি তৃণমূলেরই করেছি। তাই অবভিয়াসলি আমি যদি রাজনৈতিক মানে এখানে আমি আপনাকে একটা স্ট্যাটস দিই, জেলখানায় আপনি যদি কোনো সংশোধনাগার বলুন, জেল বলুন, যাই বলুন, আপনি যদি কোনো আপনার নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে বা নিশ্চয়ই আপনি চাইলেই করতে পারেন, সেই অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। জেলখানায় বেশিরভাগ মানুষ তারা তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের শিকার, বেশিরভাগ মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, একদমই অন রেকর্ড আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন কেন এই কথা বললাম, আমার যে কথাটি বললাম তার ভিত্তিভূমি কি, দেখুন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস ভোটে যেতে, খুব স্বাভাবিকভাবে মানে যদি আপনি 100 জনের মধ্যে দেখেন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থক বা সদস্য থাকবেন বা ভোটার থাকবেন, তারাই তো বঞ্চিত হয়েছেন। এই যে ধরুন 31 লক্ষ এসএসসিতে বঞ্চিত হয়েছে, মানে শুধুমাত্র ওই যারা টাকা দিয়ে পেলো তার বাইরে আর একটাও তৃণমূল নেই, তা তো হতে পারে না। তাই তো মানে এরা তো বেশিরভাগটাই তো বঞ্চিত তৃণমূল, এবং নিজের দলের ছেলেদের কাছ থেকেও টাকা নিয়েছে একদমই। এবং আমি যদি বুঝতাম যে ধরুন ওই যে বলে না যে আমি এটার সঙ্গে কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। ওই যে ধরুন ওই ব্রাত্য বসুর একটি কথা বলে বা ব্রাত্য বসুর একজন সঙ্গী তার একটা দেখে যে তৃণমূলেরই চাকরি হবে, হ্যাঁ দেখুন আমি অন্যভাবে কেউ নেবেন না, যদি শুধু তৃণমূলের চাকরি হতো না, আমি রাজনৈতিকভাবে বলছি, অন্যভাবে নেবেন না, আমার রাজনৈতিকভাবে কোনো আপত্তির জায়গা থাকতো না।
কিন্তু শুধু তৃণমূলের চাকরি হয়নি, অর্থের বিনিময়ে চাকরি হয়েছে, মানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে চাকরি হয়নি। মানে সিপিএম বা বিজেপি যদি বেশি টাকা দেয় সেখানে তৃণমূল হাওয়া হয়ে গেল। অবভিয়াসলি দেখুন, তৃণমূল করার জন্য কারোর চাকরি হয়নি, চাকরি হয়েছে অর্থ দেওয়ার জন্য। মানে তৃণমূলের নেতা, কারোর নাম বলে বিড়ম্বনায় ফেলবো না, তৃণমূলের লব্ধ প্রতিষ্ঠিত নেতারা, তাদের কথায় কোনো কাজ হয়নি, অথচ তৃণমূলের নেতা দেখছে যে তারই পাড়ায় যে তার বাড়ির সামনে আসার মানে যোগ্যতা রাখে না, বলেছে সে এই ভাষায় বলেছে, সে দেখছে কিছুদিন পরেই প্রথমে বাইক, তারপরে গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি করে গাড়ির সংখ্যা বেড়ে গেল। কি করে না, এই মানে চাকরি বিক্রির দালালি করে। হ্যাঁ, মানে এটা বাস্তব। মানে দেখুন, তৃণমূল করার জন্য যে মানে কেউ চাকরি পেয়েছে এরকম উদাহরণ ওই দুই একটা, ওই মানে পরেশ অধিকারীর কন্যা, ওই অঙ্কিতা অধিকারী, সৎ কাঞ্চনের কথা মনে পড়লো, তার নাম সৎ কাঞ্চন। হ্যাঁ, মানে দেখুন অনেকেই দেখুন আছে। আসলে সমস্যাটা কি বলুন তো, তৃণমূল কংগ্রেস না যেটা করেছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল কংগ্রেস এই শব্দ মানে রাজনৈতিক দল হিসেবে না দেখে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখাই ভালো, তার কারণ যাহাই তৃণমূল তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়, অস্তিত্ব মানে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক নয় একদম। তো তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে সমাজের একেবারে মানে স্তরে স্তরে না দুর্নীতিটাকে ঢুকিয়ে দিয়েছে এবং দুর্নীতির সামাজিকরণ করেছেন। মানে এটা খুব মানে আপনি ভাবতে পারেন যে, ধরুন আমি জাস্ট 2011 আগের একটা চিত্র বলি, যে 2011 বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, পরে এমএলএ হয়েছেন, তিনি মদন মিত্র টাইপের ফেসবুক লাইভ করছেন। আপনি একটা নেতার কথা ভাবুন তো, আপনি কারোর কথা ভাবতে পারছেন না? আমি দর্শকদের উদ্দেশ্যে, তবে অনেক সিপিআইএম এর মন্ত্রী ছিলেন, পরে বিধায়ক হয়েছেন, পরে কিছুই নেই আর, মানে প্রশাসনিকভাবে এরকম বেশ কিছু অভিযোগও উঠে এসেছে বিচ্ছিন্নভাবে। যাই হোক, সেটাও তো উঠে এসেছে, সেটাও সত্যি কথা। দেখুন, অভিযোগ ওঠা, আমি বলছি দেখুন একজন মানুষ, আমি তর্কের খাতে ধরছি, 4টে নেতার সম্পর্কে বলছি। দেখুন, আপনি এটা বলতে পারেন এখানে যেটা ব্যতিক্রম ওখানে সেটা নিয়ম। হ্যাঁ, কোনো একটি মানুষের 4 দেওয়ালের অভ্যন্তরের একটি জীবন, আর সেটাই মানে একেবারে সমাজের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরার মতো একটি রাজনৈতিক মানে এই মানে মত পথ যাই বলুন না কেন, এই দুটো কিন্তু এক নয়। মানে তৃণমূলে ওটাই গ্রহণযোগ্যতা, তৃণমূলে মদন মিত্র, মনোজিৎ মিশ্রদের লাইনটাই লাইন, তৃণমূলে শওকত মোল্লা লাইনটাই লাইন, ফিরাদ লাইনটাই লাইন, ওটাই লাইন তৃণমূল। এ কথা আপনি বলতে পারেন যে সিপিআইএম এ ধরনের অভিযোগ উঠলে সেখানে কাউকে যত বড় নেতামন্ত্রী হন রিয়াদ করেন। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। এই পর্বটি একটু অন্য ধরনের পর্ব হলো আমার ধারণা। আপনারা যারা এই পর্ব শুনলেন বা আগামী দিনে শুনবেন, যারা শুনছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু একটু অ্যানালিটিক্যালি আজকে আমরা আলোচনা করলাম। বেশ কিছু ডিসকোর্স, তার কিছু কাউন্টার ডিসকোর্স, আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। শামীমদা একটু অন্যভাবে নিজেকে ওপেন আপ করলেন, এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতে হবে অবশ্যই কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।